আমরা ক্লাস 12 কেমিস্ট্রি ক্লাসে আবার ফিরে এলাম। আমরা পড়ছিলাম সলিড স্টেট অফ ম্যাটার, কঠিন পদার্থের ধর্ম। আজকে আমরা যে বিশেষ ধর্মটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম, ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ সলিড। তো এই ধর্মটা পড়ার আগে আমি তোমাদের একবার মনে করিয়ে দিতে চাইব পরিবাহী এবং অন্তরক ও অর্ধ পরিবাহীর কথা। এই রাশিগুলো তোমাদের পরিচিত রাশি, এদের সম্বন্ধে তোমরা আগের ক্লাসে অবশ্যই পড়েছো। তাও এখানে আমি তোমাদের এগুলোর কথা একবার মনে করিয়ে দেব, তাহলে তোমাদের আমাদের আজকের যে পড়ার বিষয়টা সেটা বুঝতে সুবিধা হবে। প্রথমেই বলি পরিবাহী বা কন্ডাক্টার্সের কথা। পরিবাহী হচ্ছে তারা যে সমস্ত পদার্থ খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে আমরা পরিবাহী বলে থাকি। কঠিন পদার্থগুলোর মধ্যে আমরা জানি ধাতুরা খুব ভালো তড়িৎ পরিবহন করে। ধাতুদের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, মুক্তভাবে চলাচল করতে পারে, তারাই ধাতুর তড়িৎ পরিবহনে সাহায্য করে। ধাতব পরিবাহীকে এই জন্য অনেক সময় ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয়। আচ্ছা, তারপরে আসছি আমরা অন্তরক বা ইনসুলেটরে। অন্তরক হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা তড়িৎ পরিবহন প্রায় করতে পারে না, অক্ষম তারা তড়িৎ পরিবহনে, তো তাদেরকে আমরা অন্তরক পদার্থ বলে থাকি। তোমরা জানো কাঠ, প্লাস্টিক ইত্যাদি পদার্থ এরা অন্তরক পদার্থ, এরা কোনোভাবেই তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে অর্ধপরিবাহী কারা? অর্ধপরিবাহী বা দেখো সেমিকন্ডাক্টরস, তারা কারা? অর্ধপরিবাহী হচ্ছে যে সমস্ত পদার্থ, কঠিন পদার্থ তড়িতে পরিবাহীও নয় অন্তরকও নয়, অর্থাৎ এদের তড়িৎ পরিবহন ক্ষমতা এই দুই পদার্থের মাঝামাঝি, তারা মোটামুটি একটা তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে আমরা বলে থাকি অর্ধপরিবাহী। জার্মেনিয়াম, সিলিকন, বিভিন্ন ধাতব অক্সাইড সাধারণত এইভাবে অর্ধপরিবাহী হিসেবে কাজ করে থাকে। তো এবারে আমরা বোঝবার চেষ্টা করব যে কিসের ভিত্তিতে আমরা কঠিন পদার্থকে আমরা পরিবাহী বলবো, অন্তরক বলবো না অর্ধপরিবাহী বলতে পারবো, সেটা আমরা কিসের ভিত্তিতে বুঝতে পারবো। তার জন্য আমাদের আজকে পড়তে হবে পটি বা ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি। তো এসব আমরা আগে বুঝে নিই যে ব্যান্ডের উৎপত্তি কি হয়। যে ব্যান্ড কথাটা আমি এখানে ব্যবহার করেছি, ব্যান্ড মানে কি। তো তার জন্য আমি তোমাদের আবার মলিকুলার অরবিটাল থিওরি একটুখানি মনে করিয়ে দিতে চাইবো। তোমরা এটা ক্লাস 11-এ পড়ে এসেছো, এখানে আরেকবার একটুখানি মনে করে নিলে তোমাদের আজকে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তার জন্য দেখো এখানে একটা হাইড্রোজেন অণুর আণবিক কক্ষক দেখানো হয়েছে। তোমরা জানো যে দুটো হাইড্রোজেন পরমাণু যারা তাদের যে পারমাণবিক কক্ষকগুলো আছে, সেই কক্ষকগুলোর যদি অভিলেপন হয়, যেমন এখানে 1s, একটা হাইড্রোজেনের 1s আর একটা হাইড্রোজেনের 1s এর অভিলেপনের ফলে দুটো আণবিক কক্ষক উৎপন্ন করবে। যে কটা পারমাণবিক কক্ষক অংশগ্রহণ করে ততগুলোই আণবিক কক্ষক উৎপন্ন হয়। তার মধ্যে যেটার শক্তি কম সেটাকে আমরা বলি বন্ডিং, যেটা শক্তি বেশি সেটাকে আমরা বলি অ্যান্টি বন্ডিং। তো এখানে তাহলে দুটো হাইড্রোজেনের দুটো ইলেকট্রন উপস্থিত ছিল, তাহলে তারা বন্ডিং মলিকুলার অরবিটালটা উপস্থিত আছে। তো একই রকমভাবে আমরা যদি লিথিয়াম অণুর ক্ষেত্রে এটা একটু দেখে নিই, লিথিয়াম অণুর উদাহরণটা দিয়ে আমরা ব্যান্ড থিওরিটা বোঝবার চেষ্টা করব। লিথিয়াম অণুর ক্ষেত্রে তার যে সর্বশেষ কক্ষ হচ্ছে এখানে 2s, 2s-এ একটা করে ইলেকট্রন থাকে। তাহলে এরকম দুটো লিথিয়াম পরমাণুর 2s অরবিটালের অভিলেপনের ফলে দুটো মলিকুলার অরবিটাল পাওয়া যাবে, একটা বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং। যেহেতু মোট দুটো ইলেকট্রন এখানে উপস্থিত, সেজন্য বন্ডিং মলিকুলার অরবিটালে দুটো ইলেকট্রন উপস্থিত থাকবে। এটা হচ্ছে Li2 অণুর আণবিক কক্ষকের তাহলে হচ্ছে চিত্র। আচ্ছা, এবারে যদি আমরা এবার একটু ভাবি যে এটা তো Li2টা এখানে ছবিটা এঁকে দেখানো আছে, Li4 যদি হতো তাহলে কি হতো? তাহলে Li4 অর্থাৎ চারটে লিথিয়াম পরমাণু যখন যুক্ত হবে তখন সেখানে চারটে 2s অরবিটাল ইনভলভ থাকবে এবং তাহলে চারটে কিন্তু মলিকুলার অরবিটাল তৈরি হবে, দুটো বন্ডিং দুটো অ্যান্টিবন্ডিং। Li6 এর কথা যদি ভাবা যায়, যেখানে 6টা লিথিয়াম এর 2s অরবিটাল ইনভলভ থাকবে, সেখানে কিন্তু তাহলে 6টা মলিকুলার অরবিটাল তৈরি হবে, 3টে বন্ডিং 3টে অ্যান্টিবন্ডিং। এবং তোমরা জানো যে শক্তিমাত্রা অনুযায়ী বন্ডিং মলিকুলার অরবিটালগুলো আগে ভর্তি হবে এবং 6টা ইলেকট্রন সেখানেই ধরে যাচ্ছে। বা লিথিয়াম 8-এর কথা যদি আমরা ভাবি, তাহলে এইভাবে 4টে বন্ডিং এবং 4টে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে। এবং দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে এই অরবিটালগুলোর মধ্যে শক্তিমাত্রার যে ডিফারেন্স সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তাহলে এখানে যদি n সংখ্যক লিথিয়াম পরমাণুর কথা ভাবা যায়, যেখানে অসংখ্য লিথিয়াম পরমাণু পরস্পরের সাথে একটা বন্ধন গঠন করছে, তখন সেইখানে সেই বন্ধন তৈরি করবে যখন, তখন সেখানে এই যে মলিকুলার অরবিটালগুলো তৈরি হবে সেগুলোর শক্তিমাত্রা খুবই কাছাকাছি হবে এবং সেগুলোকে তখন একটা ব্যান্ড তৈরি করবে, ব্যান্ডের মতো দেখতে লাগবে, যেরকম আমরা এখানে ছবিতে দেখিয়েছি।
আচ্ছা, তা এক্ষেত্রে দেখা যায় যে লিথিয়ামের ক্ষেত্রে 2s যে অরবিটালগুলো থেকে লিথিয়াম, অনেকগুলো লিথিয়াম পরমাণুর যে ব্যান্ড তৈরি হবে, সেখানে এই 2s পরমাণুটা অর্ধপূর্ণ থাকে। সুতরাং এখানে যে ব্যান্ডটা তৈরি হয় অসংখ্য লিথিয়াম পরমাণু থেকে, সেই শক্তি ব্যান্ড বলি আমরা এটাকে, এটা সেক্ষেত্রে ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ থাকে। আচ্ছা, 2p কক্ষকে এর পরের কক্ষ হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে 2p কক্ষ, সেটা ফাঁকা থাকে, সেই জন্য সেই 2p কক্ষকে যে ব্যান্ডটা তৈরি হয় সেটা মোটামুটি ফাঁকা থাকে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কি করে অসংখ্য লিথিয়াম পরমাণু মিলে তাদের আণবিক কক্ষগুলোর অভিরোপণের ফলে তারা কিভাবে একটা ব্যান্ড তৈরি করতে পারে। এসে এবার আমরা জেনে নিই যে ভ্যালেন্স বা যোজক ব্যান্ড, পরিবাহী ব্যান্ড বা নিষিদ্ধ শক্তি অঞ্চল বলতে ঠিক কি বোঝায়। আচ্ছা, এই যে আমি এখানে যে একটা লিথিয়াম পরমাণুর উদাহরণ নিয়ে আমি ব্যাপারটা বুঝিয়েছি, তো সর্বোচ্চ যে শক্তি ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ বা আংশিক পূর্ণ থাকে তাকে ভ্যালেন্স বা যোজক ব্যান্ড বলে। আচ্ছা, লিথিয়ামের যে উদাহরণটা নিয়েছি সেজন্য লিথিয়ামের কথাই বলি। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম ধাতুতে 2s শক্তি ব্যান্ড, কারণ 2s অরবিটালগুলোর অভিলেপনের ফলে যে ব্যান্ডটা তৈরি হবে 2s শক্তি ব্যান্ড হিসেবে সেটা পরিচিত হবে, সেইটা হবে ভ্যালেন্স বা যোজ্যতা ব্যান্ড, যেখানে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, আংশিক বা অর্ধপূর্ণ আছে। আচ্ছা, তারপরে পরিবাহী ব্যান্ড কি হবে, তারপরে যে সর্বনিম্ন শক্তি ব্যান্ড পাওয়া যাবে যেখানে কোনো ইলেকট্রন থাকে না, তাকে আমরা বলে থাকি পরিবাহী ব্যান্ড, এবং এর শক্তি মাত্রা ভ্যালেন্স ব্যান্ডের থেকে অবশ্যই বেশি। লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে ভাবলে আমরা পাবো যে লিথিয়াম ধাতুতে 2p অরবিটালগুলো দিয়ে যে ব্যান্ডটা তৈরি হবে, সেই 2p অরবিটালটা তাহলে এটা পরিবাহী ব্যান্ড হিসেবে এটাকে ধরা হবে। আচ্ছা, এবং ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মাঝখানে যে শক্তি মাত্রার ডিফারেন্স হবে, পার্থক্য হবে, সেইটাকে বলা হয়, এই শক্তি ব্যবধানকে বলা হয় নিষিদ্ধ শক্তি অঞ্চল। তো সাধারণত এই অঞ্চল পরিবাহী এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা নির্দেশ করে। তো আমরা যদি ব্যান্ড থিওরিটা বুঝলাম এতক্ষণ ধরে, এইবারে আমরা শুরু করেছি প্রথমে যেটা দিয়ে, অর্থাৎ ব্যান্ড তত্ত্বের সাহায্যে কঠিন পদার্থে তড়িৎ পরিবহনের ব্যাখ্যা, এইটা এবার আমরা বুঝবার চেষ্টা করব। প্রথমে আমরা পরিবাহীর কথা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ যারা খুব ভালো তড়িৎ পরিবহন করে, সাধারণত ধাতুগুলো খুব ভালো তড়িৎ পরিবহন করে। ব্যান্ড থিওরির সাহায্যে এবার আমরা বোঝবার চেষ্টা করব যে কেন ধাতুগুলো পরিবাহী হিসেবে কাজ করে। তো কিছু ধাতুর ক্ষেত্রে দেখা যায় যে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে। এ ধরনের ভ্যালেন্স ব্যান্ডের ফাঁকা আণবিক কক্ষক বা শক্তি যে শক্তির স্তরটা, সেটা ইলেকট্রন দ্বারা পূর্ণ সর্বোচ্চ স্তরের ঠিক ওপরে অবস্থান করে। তো আবার কিছু ধাতুর ক্ষেত্রে আছে, যেমন এখানে এই ছবিটায় দেখানো হয়েছে, যেমন ম্যাগনেসিয়াম জিঙ্কের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, যাদের ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবং পরিবাহী ব্যান্ডটা ফাঁকা থাকে, কিন্তু এদের পরিবাহী ও ভ্যালেন্স ব্যান্ড কিছুটা উপরিপাতিত হয়ে যায়, ফলে এই দুই ব্যান্ডের মধ্যে কোনো নিষিদ্ধ শক্তি অঞ্চল থাকে না, যেটা আমরা দ্বিতীয় ছবিটায় দেখতে পাচ্ছি। এইটা কিছু কিছু ধাতুর ক্ষেত্রে হয়, এটাও কিছু কিছু ধাতুর ক্ষেত্রে হয়। আচ্ছা, এবারে কি হচ্ছে, তাহলে সর্বোচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো পরবর্তী ফাঁকা শক্তি স্তরে কি হয়, স্থানান্তরিত হতে পারে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে। তাহলে তখন কি হবে, কেলাসের মধ্যে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে সক্ষম হবে এবং ধাতুগুলো তখন তড়িতের উত্তম পরিবাহী হিসেবে কাজ করবে। আচ্ছা, এবারে আমরা আসছি অন্তরক পদার্থের তড়িৎ পরিবহনের ক্ষমতা নিয়ে যদি আমরা আলোচনা করি। অন্তরক পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এই ধরনের পদার্থের ভ্যালেন্স ব্যান্ড, এটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবং এর ঠিক উপরে অবস্থান করে যে পরিবাহী ব্যান্ড, সেটা সম্পূর্ণ ফাঁকা থাকে। আচ্ছা, এই দুই ব্যান্ডের মধ্যে যে নিষিদ্ধ অঞ্চল থাকছে, শক্তির যে ব্যবধান থাকছে, সেটা যথেষ্ট প্রশস্ত বা এই ব্যান্ড গ্যাপটা হচ্ছে লার্জ। তার জন্য কি হচ্ছে, এই দুই ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা যথেষ্ট বেশি, এবং এই কারণে সাধারণভাবে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো যে শক্তি অর্জন করে, সেটা এই ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মাঝে শক্তির সমান কখনোই হয় না। ফলে তারা সবসময় কি করতে পারে না, এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো এই নিষিদ্ধ শক্তি অঞ্চলকে অতিক্রম করে পরিবাহী ব্যান্ডে স্থানান্তরিত হতে পারে না। তাহলে এই শক্তিমাত্রাটার যে গ্যাপটা, সেটা এতটাই বেশি, সেটাকে ওভারকাম করে এইখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে কোনো ইলেকট্রন স্থানান্তর হতে পারে না, ফলে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। এই ধরনের পদার্থকে আমরা বলে থাকি অন্তরক পদার্থ। এরপরে আমরা আসছি অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এখানে ছবিতে দেখানো হয়েছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে
ভ্যালেন্স ব্যান্ড ও পরিবাহী ব্যান্ডের মধ্যবর্তী নিষিদ্ধ অঞ্চল আছে, শক্তি অঞ্চল আছে, কিন্তু এই যে শক্তির ডিফারেন্স বা ব্যবধান সেটা লক্ষ্য করো অন্তরক পদার্থের ক্ষেত্রে যতটা ছিল তার তুলনায় অনেকটা কম, অপেক্ষাকৃত সংকীর্ণ নিষিদ্ধ শক্তি অঞ্চল। তার ফলে কিছু কিছু ইলেকট্রন অন্তত ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে স্থানান্তরিত হতে পারে। তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো যে শক্তি অর্জন করে তার ভ্যালেন্স ব্যান্ড ও পরিবাহী ব্যান্ডের শক্তির পার্থক্যের থেকে কম হয়, ফলে ইলেকট্রনগুলো নিষিদ্ধ অঞ্চলে অতিক্রম করে পরিবাহী ব্যান্ডে স্থানান্তরিত হতে পারে না। তো এই জন্য এই পদার্থগুলো দেখা যায় যে নিম্ন উষ্ণতায় অন্তরক পদার্থের মতোই তড়িতের অপরিবাহী হয়, কিন্তু যদি উষ্ণতা বাড়ানো হয় তখন কি দেখা যায়, তখন দেখা যায় যে একসময় উষ্ণতা বাড়ানো হলে ভ্যালেন্স ব্যান্ডের কিছু সংখ্যক ইলেকট্রন যথেষ্ট শক্তি অর্জন করে, এবং সবাই নয়, আমি বারবার বলছি কিছু সংখ্যক ইলেকট্রন তখন এই শক্তির যে ব্যবধান সেটাকে অতিক্রম করে পরিবাহী ব্যান্ডে গিয়ে পৌঁছতে থাকে। তো এই সময় তাহলে তারা কি করে, তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রনগুলো মুক্তভাবে একটা বিচরণ করতে পারে, ফলে পদার্থগুলো তখন তড়িৎ পরিবাহী হয়। এইভাবে উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। দেখা গেছে যে উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তো ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, ধাতব পরিবাহী তড়িৎ পরিবাহিতাও কি এরকম উষ্ণতা বৃদ্ধির প্রভাবে বৃদ্ধি পায়? এসব এবার আমরা সেটা একটু জেনে নিই। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে কেলাসের মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলো কেলাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সমানে চলাচল করে, এবং এই চলাচলের সময় ইলেকট্রনগুলো কি হয়, কেলাসে নির্দিষ্ট স্থানে যে ক্যাটায়নগুলো থাকে সেই ক্যাটায়নগুলোর সাথে তাদের একটা সংঘর্ষ হয়। ক্যাটায়নগুলো কিন্তু তাদের নিজের অবস্থানের সাপেক্ষে সবসময় একটা কম্পনের মধ্যে থাকে। তো উষ্ণতা বৃদ্ধি করলে এই কম্পনের মাত্রাও বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রনগুলোর সঙ্গে ধাতব ক্যাটায়নের সংঘর্ষ আরো বেশি সংখ্যায় দেখতে পাওয়া যায়। এই ঘটনার ফলে ইলেকট্রনগুলোর চলাচলটা একটা বাধাপ্রাপ্ত হয়, এবং দেখা যায় যে ফাইনালি পদার্থের তড়িৎ পরিবাহিতা উষ্ণতা বৃদ্ধির প্রভাবে কমে যায়। এই সংঘর্ষের কারণে, ক্যাটায়নের সাথে সংঘর্ষের কারণে শেষ পর্যন্ত এই ইলেকট্রনগুলোর চলাচলের একটা বাধা সৃষ্টি হয়, এবং ধাতব পরিবাহী তড়িৎ পরিবাহিতা উষ্ণতা বৃদ্ধির ফলে আস্তে আস্তে কমে যায়। তো এবারে আমরা যেটা বিশেষভাবে পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা। আমাদের আজকের অর্ধপরিবাহী যা আমরা পড়বো তার মধ্যে আছে এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী। এসো তাহলে আমরা আগে জেনে নিই বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী কাকে বলে। আচ্ছা, যে সমস্ত অর্ধপরিবাহী বিশুদ্ধ অবস্থাতেই তড়িৎ পরিবহন করতে পারে তাদের বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরস বলা হয়। সিলিকন, জার্মেনিয়াম হচ্ছে ভালো উদাহরণ, আদর্শ উদাহরণ। আচ্ছা, অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী ইমপিউরিটি সেমিকন্ডাক্টরস এরা কারা? এরা হচ্ছে যে সহজাত অর্ধপরিবাহীতে যদি আমরা স্বল্প পরিমাণ উপযুক্ত অপদ্রব্য যদি আমরা বাইরে থেকে মিশিয়ে দিই তাহলে যে নতুন ধরনের অর্ধপরিবাহী সৃষ্টি হয় তাকে অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী বলা হয়। আচ্ছা, তো আমরা যে দুটো প্রকারের অর্ধপরিবাহীর কথা আজকে পড়বো তার মধ্যে প্রথমেই আমরা পড়ছি এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টরের কথা। তো এখানে আমরা দুটো ছবি দেখিয়েছি, ছবি দুটো আমি এক্সপ্লেন করছি, তাহলে বোঝা যাবে যে এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে তড়িৎ পরিবহন করে। আচ্ছা, এই ধরনের অর্ধপরিবাহী গঠন করার সময় সিলিকন বা জার্মেনিয়ামের সঙ্গে পর্যায় সারণীতে 15 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো অবস্থান করে, ফসফরাস হতে পারে, আর্সেনিক হতে পারে, অ্যান্টিমনি হতে পারে, যাদের বহিঃস্থ ইলেকট্রন বিন্যাস NH2 NP3, সেই ধরনের মৌলকে এখানে ব্যবহার করা হয়, নিশ্চিত করা হয়ে থাকে। তো এখানে দেখো সিলিকনের একটা কেলাসের কথা বলা হয়েছে। সিলিকনের যোজ্যতা হচ্ছে 4, ফলে প্রত্যেকটি সিলিকন পরমাণু আরো 4টে সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে থাকে। এই সিলিকনের কেলাসে যদি একটা পঞ্চযোজী মৌল ফসফরাস যোগ করা হয় তাহলে এসো দেখি আমরা কি হয়। ফসফরাস যদি যোগ করা হয় তাহলে ফসফরাসের পরিমাণটা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে সিলিকনের যে মূল যে কেলাসের যে গঠন কাঠামো সেটা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, এইভাবে ফসফরাসের পরিমাণটা নিয়ন্ত্রণ করা হয়। তো এইবারে তাহলে প্রত্যেকটা ফসফরাস পরমাণু যখন সিলিকনের কেলাসে যুক্ত করা হচ্ছে তখন একটি করে সিলিকন পরমাণু প্রতিস্থাপিত হচ্ছে, কিন্তু ফসফরাস হচ্ছে পঞ্চযোজী একটা মৌল। তাহলে কি হলো, ফসফরাস কি করতে পারে, 4টে প্রতিবেশী সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে, কিন্তু পঞ্চম ইলেকট্রনটি এখানে দেখানো হয়েছে। তাহলে পঞ্চম ইলেকট্রনটি এ ধরনের কোনো বন্ধন গঠন করতে পারে না। তাহলে প্রত্যেকটা ফসফরাস পরমাণুর সাপেক্ষে এই কেলাসের মধ্যে একটা করে ইলেকট্রন তাহলে অতিরিক্ত থাকে। তাহলে ফসফরাসের এই
একটি ইলেকট্রন তখন তাহলে সে কি করছে, দান করছে, এই জন্য ফসফরাস পরমাণুকে দাতা বলা হয়। আচ্ছা, এবারে এই যে অতিরিক্ত ইলেকট্রনটা উপস্থিত থাকছে তার জন্য কি হচ্ছে, ফসফরাস মেশানো আছে, ফসফরাস মিশ্রিত সিলিকনের পরিবাহী ব্যান্ডে, তাহলে কি হবে, ইলেকট্রনের সংখ্যা বিশুদ্ধ সিলিকন, যেখানে শুধুমাত্র সিলিকন উপস্থিত ছিল, সেই সিলিকনের থেকে এখানে বেশি হবে ইলেকট্রন সংখ্যা। তার ফলে কি হচ্ছে, এই জাতীয় অর্ধপরিবাহী ক্ষেত্রে তখন তড়িৎ পরিবাহিতার তখন বৃদ্ধি ঘটে এই অতিরিক্ত ইলেকট্রনটির উপস্থিতির জন্য। এবং এই যে ইলেকট্রনের উপস্থিতির জন্য তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে, এটা যেহেতু নেগেটিভ আধান, সেই জন্য এই ধরনের কেলাসকে অর্ধপরিবাহীকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। এন এর অর্থ নেগেটিভ আধান বাহক ইলেকট্রন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা অশুদ্ধি মিশ্রিত করার ফলে সিলিকন কেলাসের তড়িৎ পরিবাহিতা অনেকটাই বেড়ে যায়। তো এদেরকে বলা হয় তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, অতি অল্প পরিমাণ আমরা যদি কোনো পঞ্চযোজী মৌল যোগ করে দিই, তার ফলে যে অপদ্রব্য অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এরপরে আমরা আসছি পি টাইপ অর্ধপরিবাহীতে, পি টাইপ সেমিকন্ডাক্টর। সেখানে দেখো কিভাবে এটা হয়। আচ্ছা, এই ধরনের অর্ধপরিবাহীর জন্য সিলিকন বা জার্মেনিয়ামের কেলাস নেওয়া হয়, যেমন আমি এখানে দেখিয়েছি যে একটি সিলিকনের কেলাস নেওয়া হয়েছে এবং পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে অবস্থানকারী কোনো একটা মৌলকে নেওয়া হয় যাদের বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2np1, যেমন এখানে বোরনকে দেখানো হয়েছে। তো এই কেলাসে অতি স্বল্প পরিমাণ ত্রিযোজী মৌল বোরনটা যোগ করার ফলে কি হয় এসব আমরা দেখে নিই। আচ্ছা, এখানে বোরনের পরিমাণটাকেও এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে সিলিকনের মূল কেলাস কাঠামোটা অক্ষুণ্ণ রেখে প্রতিটি বোরন পরমাণু দ্বারা একটি করে সিলিকন পরমাণু প্রতিস্থাপিত হয়। কিন্তু এবার বোরনের যোজ্যতা হচ্ছে 3, সেই জন্য সে পাশাপাশি যে প্রতিবেশী সিলিকন পরমাণুগুলো আছে তিনটের সাথে সে বন্ধন তৈরি করতে পারে, কিন্তু আরেকটা প্রতিবেশী সিলিকন পরমাণুর সঙ্গে চতুর্থ বন্ধন যখন সে গঠন করতে যায় তখন কিন্তু সে তার একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, যেহেতু তার সর্ববহিস্থ কক্ষে সেই ইলেকট্রনটা নেই। আচ্ছা, এর ফলে তাহলে কি হচ্ছে, এই একক ইলেকট্রন সম্পন্ন চতুর্থ বন্ধনে, অর্থাৎ এই যে চতুর্থ বন্ধনে সিলিকনের থেকে আগত একটা ইলেকট্রন পাওয়া যাচ্ছে, কিন্তু বোরন এখানে আরেকটা ইলেকট্রন দিতে অক্ষম, তো সেই জন্য এখানে একটা ইলেকট্রনের ঘাটতি থাকে। এই ঘাটতি সম্পন্ন চতুর্থ বন্ধনে একটি হোলের সৃষ্টি হয়। এই হোলটা হচ্ছে ধনাত্মক আধানবাহী এবং এটাই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে কি হলো, প্রত্যেকটা বোরন পরমাণুর জন্য এই কেলাসে একটা করে হোলের সৃষ্টি হবে এবং প্রতিবেশী যা হচ্ছে একটা প্রতিবেশী যদি সমযোজী বন্ধন থেকে কোনো একটা ইলেকট্রন আসে তার দ্বারা পূর্ণ হতে পারে, এই জন্য বোরনকে এখানে গ্রহিতা বলা হয়। আচ্ছা, তাহলে কি হবে, যখন তাপীয় উত্তেজনার ফলে মানে যখন এটাকে তাপ প্রয়োগ করা হবে, হোলের পার্শ্ববর্তী কোনো একটা সমযোজী বন্ধন থেকে কি হয়, ওই একটা ইলেকট্রন এই হোলকে পূর্ণ করার জন্য চলে আসতে পারে। তাহলে কি হবে, তার ওই ইলেকট্রনটা যেখান থেকে এলো সেই স্থানে নতুন করে একটা হোলের সৃষ্টি হবে। তাহলে এইভাবে কি হবে, হোল একটা করে পাশের কোনো সমযোজী বন্ধনের ইলেকট্রন দিয়ে পূর্ণ হতে পারবে। সুতরাং ইলেকট্রনের যেদিকে স্থানান্তর হবে, হোলের স্থানান্তর তার ঠিক বিপরীত দিকে হবে। এইভাবে বোরনযুক্ত সিলিকন কেলাসে হোলগুলোই কি করবে, তখন তড়িৎ পরিবহন করতে পারবে। এবারে একটা হোল যেহেতু একটা তড়িৎ ধনাত্মক একটা আধানের সমতুল্য, সেই জন্য এই জাতীয় অর্ধপরিবাহীকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। পি এর অর্থ হচ্ছে এখানে পজিটিভ। তো আমরা তাহলে এন টাইপ এবং পি টাইপ দুটোরই দু ধরনেরই অর্ধপরিবাহীর কথা বুঝলাম। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক কঠিন পদার্থের চৌম্বক ধর্ম। এসো এবার আমরা সেটা বুঝে নিই। আচ্ছা, তো আমাদের এই যে পদার্থের কঠিন অবস্থান আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা লাস্ট যে টপিকটা এবার বুঝবো সেটা হচ্ছে যে কঠিন পদার্থের চৌম্বক ধর্ম। তো এই চৌম্বক ধর্মটা আমরা এবারে বুঝবো। তো তার জন্য আমি আগে একটুখানি বলে নিই, প্রত্যেক পরমাণুতে যে ইলেকট্রনগুলো উপস্থিত থাকে তাতে দুই ধরনের গতি থাকে, তোমরা হয়তো জানো। একটা হচ্ছে কক্ষীয় গতি বা অরবিটাল মোশন, যেটা নিউক্লিয়াসের চতুর্দিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য আবর্তন করার সময় গতির সৃষ্টি হয়। আরেকটা গতি থাকে ঘূর্ণনজনিত গতি বা স্পিন মোশন। স্পিন মোশন হচ্ছে যখন ইলেকট্রনগুলো নিজে অক্ষের চতুর্দিকে ঘুরতে থাকে। তো ইলেকট্রন হচ্ছে আধানযুক্ত কণা, এই গতিগুলোর জন্য প্রত্যেকটা ইলেকট্রনই একটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। সেই জন্য এই পরমাণুর মধ্যে উপস্থিত ইলেকট্রনগুলোকে একটি অতি ক্ষুদ্র চুম্বক হিসাবে ভাবা যেতে পারে। আর পদার্থ যেহেতু বহু পরমাণুর সমন্বয়ে গঠিত, সেই জন্য পরমাণুর মোট চৌম্বক যে ধর্ম সেটা এই ইলেকট্রনগুলো চৌম্বক ধর্মের সমষ্টি বলে ধরা যেতে পারে।
তো এবারে দেখো আমরা এই যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বিভিন্ন পদার্থ, তাহলে তার মধ্যে উপস্থিত পরমাণুর মধ্যে যে ইলেকট্রন উপস্থিত থাকে তাদের জন্য যে ধরনের আচরণ করবে তার জন্য আমরা পদার্থকে এই কটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ, অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ এবং ফেরিম্যাগনেটিক পদার্থ। তো এইসব এবার আমরা আস্তে আস্তে প্রত্যেকটা যে ক্লাসিফিকেশন এখানে দেখানো হয়েছে একটা একটা করে বুঝে নিই। আচ্ছা, প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি প্যারাম্যাগনেটিক পদার্থ বলতে আমরা কি বুঝবো। আচ্ছা, যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে জানা গেছে যে এরা কম প্রাবল্যের অঞ্চল থেকে বেশি প্রাবল্যের অঞ্চলে গমন করে, সেই সমস্ত পদার্থকে আমরা বলে থাকি প্যারাম্যাগনেটিক পদার্থ। তো যে পদার্থগুলো প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে তাদের গঠনকারী পরমাণু, অণু বা আয়নগুলো দেখা যায় যে তাদের মধ্যে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ এদের ক্ষেত্রে। তো এই অযুগ্ম ইলেকট্রনের চৌম্বক যে ভ্রামক থাকে সেইটা অন্য একটি অযুগ্ম ইলেকট্রনের চৌম্বক ভ্রামক দ্বারা প্রশমিত হয় না। সেই জন্য অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন কোনো পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে এই পদার্থটি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। তাহলে যে সমস্ত পদার্থ যেমন অক্সিজেন হতে পারে, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি হতে পারে, যাদের একটা অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকবে যাদের ইলেকট্রন বিন্যাসে, তারা প্যারাম্যাগনেটিক পদার্থ হিসেবে আচরণ করে। ডায়াম্যাগনেটিক পদার্থ কাদের বলে? কোনো কোনো পদার্থ আছে যারা চুম্বক দ্বারা বিকর্ষিত হয় এবং তারা চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বেশি প্রাবল্যের অঞ্চল থেকে কম প্রাবল্যের অঞ্চলে আসে। তো এদেরকে আমরা বলে থাকি ডায়াম্যাগনেটিক পদার্থ। যখন কোনো ডায়াম্যাগনেটিক পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখা যায় তাহলে সেই পদার্থে আবিষ্ট চৌম্বক ভ্রামকের যে অভিমুখ থাকে সেটা বহিস্থ ক্ষেত্রে অভিমুখে সবসময় বিপরীত হয় বলে দেখা যায়। যখন একটা পদার্থ ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে তখন দেখা যায় যে উক্ত পদার্থে গঠনকারী যে কণাগুলো রয়েছে সেটা পরমাণু, অণু বা আয়ন যা রয়েছে সেই সমস্ত ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় থাকে, পেয়ার্ড অবস্থায় থাকে। তো যুগ্ম অবস্থায় যখন থাকে ইলেকট্রনগুলো, তোমরা জানো তাদের ঘূর্ণনের অভিমুখ একটা ঠিক আরেকটা অভিমুখে বিপরীত হয়, ফলে ইলেকট্রনগুলোর কিন্তু কোনো লব্ধি চৌম্বক ভ্রামক থাকে না। তো এই ধরনের ইলেকট্রন সম্পন্ন কোনো পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা সেজন্য বিকর্ষিত হয় এবং ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। কপার, জিঙ্ক, বিসমাথ উদাহরণ আমরা দিতে পারি। ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে কি হয় এসব জেনে নিই। যে সমস্ত পদার্থ তোমরা হয়তো জানো চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, চৌম্বক ক্ষেত্রে যারা প্রত্যাহার করে নিল তারা তাদের চুম্বকত্বটা বজায় থাকে, চলে যায় না, এদেরকে আমরা বলে থাকি ফেরোম্যাগনেটিক পদার্থ। ফেরোম্যাগনেটিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আনুভূমিক অঞ্চল বা ডোমেন দ্বারা তৈরি হয়। এই যে ডোমেনগুলো থাকে এই ডোমেনগুলোতে একটা নির্দিষ্ট অভিমুখে এখানে একটা ছবি দেখানো হয়েছে যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে ফেরোম্যাগনেটিক পদার্থের ডোমেনগুলো চৌম্বক ভ্রামক বিন্যাস। তো দেখো এখানে দেখানো হয়েছে যে যখন চৌম্বক ক্ষেত্র উপস্থিত নেই তখন তাদের যে বিন্যাসটা তাদের একটা কিন্তু লব্ধি চৌম্বক ভ্রামক থাকে, কিন্তু যখন আমরা বহিস্থ চৌম্বক এই যে এটা একটা অবিন্যস্ত অবস্থায় রয়েছে, কিন্তু যখন আমরা চৌম্বক ক্ষেত্রে এখানে এদের উপস্থিতিতে যদি দেখি তাহলে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কি হচ্ছে দেখো, এদের কিন্তু তখন এদের চৌম্বক ভ্রামকগুলো বহিস্থ চৌম্বক ভ্রামকের অভিমুখে সজ্জিত হয় এবং তখন পদার্থটা চুম্বকত্ব লাভ করে। তো এরকম পদার্থ হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট। আমরা যখন ছোট ক্লাসে চুম্বক পড়েছি আমরা বলেছি যে আয়রন, নিকেল, কোবাল্ট এগুলো সব হচ্ছে চৌম্বক পদার্থ, অর্থাৎ যাদের চুম্বক দ্বারা সহজে চুম্বকে পরিণত করা যায়। তাহলে এটা হচ্ছে সেই ধরনের পদার্থের উদাহরণ। আচ্ছা, তারপরে এসে আমরা জেনে নিই অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে। অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে সেই সমস্ত পদার্থ যাদের মধ্যে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি সত্ত্বেও পদার্থের নিট চৌম্বক ভ্রামকের মান হচ্ছে 0, তাদেরকে আমরা বলি অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ। এখানে একটা ছবিতে এখানে দেখানো হয়েছে যে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ডোমেনগুলো যেটা রয়েছে তাদের যে চৌম্বক ভ্রামকগুলো রয়েছে সেগুলো সমসংখ্যায় বিপরীত অভিমুখে সজ্জিত হয়, তার ফলে কি হয় এদের নিট চৌম্বক ভ্রামকটা 0 হয়। তো বিভিন্ন সন্ধিগত মৌলের অক্সাইডের ক্ষেত্রে এই ধরনের ধর্মটা দেখতে পাওয়া যায়। তো এদেরকে আমরা বলে থাকি অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ। তো এসব বুঝে নিই ফেরিম্যাগনেটিক পদার্থ আমরা কাদের বলবো। যে সমস্ত পদার্থের বহু সংখ্যক অযুগ্ম ইলেকট্রন উপস্থিতি সত্ত্বেও পদার্থগুলোর নিট চৌম্বক ভ্রামকের মান অপেক্ষাকৃত কম হয় তাদেরকে আমরা বলি ফেরিম্যাগনেটিক পদার্থ।
যেমন হচ্ছে এখানে এই ছবিটায় দেখানো হয়েছে যে ফেরিম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ডোমেনগুলো সেগুলো অসম সংখ্যায় বিপরীত অভিমুখে তারা সজ্জিত হয়েছে, ফলে পদার্থটির চৌম্বক ভ্রামকের মান অত্যন্ত কম। তো এই ধরনের পদার্থকে আমরা বলে থাকি অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ। তো কিছু কিছু ধাতু আছে যারা অতি পরিবাহিতা দেখায়, অর্থাৎ ধাতুগুলোর ক্ষেত্রে একটি পরিবাহী যখন তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের সময় কোনো রকম বাধা সে প্রদর্শন করে না, তখন সেটাকে আমরা বলে থাকি, সেই পরিবাহী ধর্মকে আমরা বলে থাকি অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি। বেশিরভাগ ধাতুই দেখা গেছে খুব অল্প তাপমাত্রার অতি পরিবাহিতা ধর্মটা প্রদর্শন করে। তো কিছু কিছু যৌগ, কিছু কিছু ধাতুর অক্সাইড আছে, কিছু কিছু সিজিয়ামের ধাতু সংকর আছে, কিছু ধাতুর অক্সাইড আছে, দেখা গেছে যে যারা অতি অল্প তাপমাত্রা এইভাবে একটা অতি শীতলীকৃত অবস্থা যদি তৈরি করা যায় তাহলে এই সুপার কন্ডাক্টিভিটিটা দেখায়। তো লাস্ট আমরা জেনে নিই, এসো 20 তাপমাত্রা বলতে কি বোঝায়। যে তাপমাত্রা দেখা গেছে যে তাপমাত্রা বা তাপমাত্রার উপরে কোনো ফেরোম্যাগনেটিক পদার্থকে উত্তপ্ত করলে পদার্থটি তার ফেরোম্যাগনেটিক ধর্ম হারিয়ে ফেলে সম্পূর্ণভাবে এবং প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয়, তাকে ওই ফেরোম্যাগনেটিক পদার্থের 20 তাপমাত্রা বলা হয়। এটা আমরা ছোট ক্লাসেও পড়েছিলাম, যে তাপমাত্রায় উত্তপ্ত করলে একটা চৌম্বক পদার্থের চৌম্বকত্ব নষ্ট হয় তাকে বলা হয় তার 20 তাপমাত্রা। তো এই সকল ফেরোম্যাগনেটিক পদার্থের এটি একটি স্বকীয় ধর্ম, অর্থাৎ প্রত্যেকটি ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে তার একটি নির্দিষ্ট 20 তাপমাত্রা থাকবে। যেমন আমরা বলতে পারি আয়রনের 20 তাপমাত্রা হচ্ছে 1033 কেলভিন। এই তাপমাত্রায় বা তার উপরে যদি উত্তপ্ত করা হয় আয়রনের সমস্ত চৌম্বক ধর্ম নষ্ট হয়ে যাবে। তো আজকে আমরা যে আলোচনাটা করলাম তারপরে আমরা দেখে নিই যে আমরা এখানে কটা প্রশ্ন লেখা আছে সেইগুলো আমরা কিভাবে উত্তর দেব। তো আমি তোমাদের চৌম্বক ভ্রামকের কথা পড়িয়েছি। তো একটু আগে আমরা বিভিন্ন চৌম্বক পদার্থের কথা পড়ছিলাম, যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে তাদের আমরা যে বিভিন্ন একটা ক্লাসিফিকেশন করে থাকি। এবার সেখান থেকে তোমরা ভেবে দেখো তো অচৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান কেন শূন্য হয়। অর্থাৎ এক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ওই পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক ডোমেনগুলো থাকে সেগুলোর কথা ভাবতে হবে এবং বলতে হবে যে তাহলে চৌম্বক ভ্রামকের মান কখন শূন্য হওয়া সম্ভব এবং সেই ব্যাখ্যাটা আমরা এখানে দেব। তারপরে দেখো ইলেকট্রন সমৃদ্ধ অপদ্রব্যের সঙ্গে সিলিকনের ডপিংয়ের ফলে কি সৃষ্টি হয়। এটা আমি যখন তোমাদের এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী পড়ালাম তখন আমি তোমাদের এইরকম অপদ্রব্য মিশিয়ে ইলেকট্রন সমৃদ্ধ অপদ্রব্য মানে বুঝতে পারছো যে ধরো তোমার এখানে পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীতে উপস্থিত যে মৌলগুলো অর্থাৎ যার ইলেকট্রন বেশি তাদের সাথে সিলিকনের ডোপিংয়ের ফলে আমি দেখিয়েছি যে কিভাবে পরিবাহীর সৃষ্টি হচ্ছে অর্ধপরিবাহী, সেইটার সাহায্যে তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারো। বা তোমাদের আমি পড়ানোর সময় এই প্রশ্নটারও উত্তর বলেছি যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীগুলোর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি হয় কেন। তুমি এখানে আশা করি এটা ভালোভাবেই তুমি বলতে পারবে যে অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে কি হয় এবং তড়িৎ পরিবহনের সঠিক কারণটা এখানে সেইভাবে গুছিয়ে লিখবে। বা উষ্ণতা বৃদ্ধিতে ধাতুগুলো তড়িৎ পরিবাহিতা যে হ্রাস পায়, এইটা দুটোই এই প্রশ্নটা এখানে খুব গুরুত্বপূর্ণ। ধাতুগুলোর ক্ষেত্রে ওই ক্যাটায়নের সাথে সংঘর্ষের কথাটা বলতে হবে এবং তার ফলে যে ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে বাধা পায় সেইটা বলতে হবে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনগুলোর যে কেলাসের মধ্যে চলাচলটা বৃদ্ধি পায় সেইটা বলতে হবে। এইভাবে এই অ্যাঙ্গেলগুলো থেকে এই প্রশ্নগুলোর আনসার করতে হবে। বা দেখো এখানে অন্য একটা লেখা আছে যে গ্যালিয়াম ডোপিংয়ে জার্মেনিয়াম কেলাসের পরিবাহিতা বৃদ্ধি পায় কেন। এটা তোমরা সিলিকনের সাহায্যে পড়লে। তো সিলিকনের মধ্যে আমরা দেখলাম যে ফসফরাস এবং বোরন ডোপিংয়ের ফলে কীরকমভাবে কেলাসের পরিবাহিতা বৃদ্ধি করা যায়। এখানে অন্য একটা মৌল নিয়ে দেওয়া হয়েছে, গ্যালিয়াম ডোপিং করা হচ্ছে জার্মেনিয়াম কেলাসে। তো এটাও আশা করি ওইটার সাহায্যে তোমরা উত্তর দিতে পারবে। এই ধরনের প্রশ্নগুলোর সাথে পরিচিত হলে, এগুলো প্র্যাকটিস করলে তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে হায়ার সেকেন্ডারি কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা নিশ্চয়ই দেখবে, তাহলে তোমরা সেইগুলো সম্বন্ধে ভালোভাবে তাহলে উত্তরগুলো করতে পারবে। আরও একটা প্রশ্ন আমার মনে হয় গুরুত্বপূর্ণ, ফেরোম্যাগনেটিক এবং বাকি এই ধরনের পদার্থগুলোর যে আমি তোমাদের বললাম যেমন অ্যান্টি ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, এই যে যত রকম এই ক্লাসিফিকেশনটা আছে এগুলো খুব ভালো করে তাদের সংজ্ঞা এবং উদাহরণগুলো পড়ে রাখা উচিত। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে পরীক্ষা এইচএসে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলোও ভালো করে পড়া উচিত, অধ্যায় শেষে প্রশ্নগুলোও পড়া উচিত, তাহলে তোমরা
যে কোনো প্রশ্ন ভালোভাবে আনসার করতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।